এইখানে দেখতে পাচ্ছি সমন্বয়ক উপদেষ্টাদের উপর আক্রমণ হচ্ছে এবং গভীর রাতে কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা রাজপথের মধ্যে। ইতিহাসের সকল রেকর্ড ব্রেক করে দিল ডক্টর ইউনূস। দীর্ঘ 10 মাস পর সরাসরি শেখ হাসিনার সাথে লাইভে টকশো করলেন ডক্টর ইউনূস। সারা দেশে তোলপাড় শুরু। কি হতে যাচ্ছে আবারও দেশে? বিএনপির সাথে মাঠে খেলতে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে মাঠে দরকার বলে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস। তাই শেখ হাসিনাকে এবারের মতো সাধারণ ক্ষমার ঘোষণা দিল ডক্টর ইউনূস। এটা হচ্ছে আজকে রাত্রের ভিতরে তারা খেলা দেখাবে, লাইভ শো দেখাবে আমাদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বহুরূপী একজন মানুষ। তিনি যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারেন। ভারতের গালে ঠাডাইয়া থাপ্পড় দিতে চাই, নরেন্দ্র মোদীকে যে ঠাডাইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে। আমরা মনে করি সে রয়্যাল এজেন্ট এবং সে এসে বলছে ইন্ডিয়া থেকে আনা হয়েছে, সেটা বলা যাবে না। বিএনপির সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন কাজ যারা পরিচালনা করবেন, নির্বাচনের দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন কি সেটা জানে কিংবা নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে চায়? ভারতের স্বার্থ সংরক্ষণ হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান একা একা কথা বলে রয়ের পাশা ফাইটা যাইতেছে, ওয়াকারের পাশা ফাইটা যাইতেছে। ওখানে কি আলোচনা হয় এটা জানা দরকার। ইউনূস বিএনপি সম্পর্ক বা সুসম্পর্ক বদলে গেল এক পলকে। লন্ডন সমঝোতা ব্যর্থ হতে শুরু করেছে, ঘটনা ঘটছে। সবার আগে বলেছিলাম লন্ডন বৈঠক ব্যর্থ। প্রফেসর ইউনূসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে 30 3-0 পৃথিবী, যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন, উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না। পিপিলিকার পাখা উড়ে মরিবার তোরে, এবার যেন পাখা উড়েছে মরিবার জন্য। শোনা যাচ্ছে যে সেখানের প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে সে মাটির নিচে বাংকারে পালিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। দেশে যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে, একজন আরেকজনকে নিয়ে বিপক্ষ মন্তব্য করা, বিভিন্নভাবে যখন উত্তেজনা পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা একটু ধারাবাহিকভাবে ভিডিওটা একটু দেখে আসি। মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, কিন্তু নির্বাচন কাজ যারা পরিচালনা করবেন, নির্বাচনের দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন কি সেটা জানে কিংবা নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে চায়? নির্বাচনের ডেট ঘোষণা করা, নির্বাচনের আয়োজন করা, এটা তো সরকারের কাজ নয়, এটা নির্বাচন কমিশনের কাজ। সরকারের বলা না বলাতেও আসলে নির্বাচন কমিশনের কিছু যায় আসে না। কিন্তু বর্তমানের যে নির্বাচন কমিশন, আগের নির্বাচন কমিশনগুলো বিভিন্নভাবে বিতর্ক তৈরি করেছে। বর্তমানের যে নির্বাচন কমিশন, তারাও কি বিতর্কের ঊর্ধ্বে উঠেছে? তারাও কি সরকারের দিক নির্দেশনার বাইরে যেতে পারছে? তাদের কথাতে কি মনে হচ্ছে তারা সরকারের উপরে নির্ভরশীল নয় কিংবা সরকারের কথাতে তারা চলছে না? এমনকি মনে হওয়ার কোনো কারণ বোধহয় নেই, কারণ ইতিমধ্যেই অনেক বিতর্কিত ঘটনাই ঘটেছে। এই নির্বাচন কমিশন অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন। ঢাকা সিটি দক্ষিণের মেয়রকে নিয়েও নানা রকমের কর্মকাণ্ড হয়েছে। জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পরে নির্বাচন কমিশনের অতি উৎসাহী হয়ে প্রতীক সহ ফেরত দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এরকম কথা বলাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে। বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন, তিনি আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে বোধহয় নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করে ফেললেন কিনা সেই প্রশ্নটা সামনে এসেই যায়, এবং তার কথাতেই বেরিয়ে আসলো কিনা যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সেই আলোচনায় করবো এই ভিডিওতে। বলছিলাম নির্বাচন কমিশনের কথা, আগামী নির্বাচনের কথা। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে সেই ব্যাপারে নির্বাচন কমিশন এখনো কিছু জানে না। তার মানে সরকার তাদেরকে এখন পর্যন্ত কিছু বলেনি। এই ব্যাপারে একটা ফটো কার্ড আপনারা, মানে একটা স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন। আজকের পত্রিকা এই শিরোনামটা করেছে। তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। প্রধান নির্বাচন কমিশনার এটা বলছেন। এটা যখন তিনি বলছেন তখন আদতে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা কি এটা দাঁড়াচ্ছে না যে সরকার কখন বলবে, সরকার কখন
নির্দেশ দিবে সেই অপেক্ষায় রয়েছে। যদিও সংবাদ সম্মেলনে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি বলেছেন যে নির্বাচন বিষয়ে সরকারের সঙ্গে তাদের বৈঠক প্রয়োজন, সরকারের মতামত নেওয়া প্রয়োজন। আবার তিনি পরক্ষণেই বলেছেন যে আপনারা আবার এটা মনে করবেন না যে সরকারের নির্দেশনায় আমরা কোনো কাজ করব, কিংবা সরকার বলে দেবে আমরা করব, গডস ফায়ার আমরা সেটা করব না। আগের কোনো নির্বাচন কমিশনের মতো আমরা এই ধরনের সরকারের কথাতে কাজ করব না। তিনিই বলছেন সরকারের সঙ্গে বৈঠক করতে হবে, সরকারের মতামত নিতে হবে, আবার তিনিই বলছেন সরকারের নির্দেশনায় কিন্তু আমরা কাজ করব না। তার মানে একই মিটিংয়ে তিনি স্পষ্ট নিজেই নিজেকে দিয়ে প্রমাণ করে দিলেন যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। তিনি নির্বাচন কমিশনকে রেফারির ভূমিকায় দেখতে চান, রেফারি হিসেবে কাজ করতে চান, সেখানে কে খেললো না খেললো তাতে কিছু যায় আসে না এমন কথাও বলেছেন। কিন্তু এই নির্বাচন কমিশন নানাভাবে বিতর্কিত হয়েছে। এমনকি এনসিপি এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলেছেন যে এই নির্বাচন কমিশনের অফিসটা বিএনপির অফিস হয়ে গেছে। আমরা যখন ভারতের গালে ঠাড়াইয়া থাপ্পড় দিতে চাই, নরেন্দ্র মোদীকে যে ঠাড়াইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে। জামাত প্রস্তাব আগেই দিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম যে এনসিপি এবং জামাত সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করবেন। আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে এখন আলোচনা করছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির শীর্ষ নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করে, বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারে যেন তিনি থাকেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন হিসাবে থাকবেন? তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর উপপ্রধানমন্ত্রী বা সংসদের স্পিকার অথবা অর্থমন্ত্রী হবেন না। উনার একটা সম্মানের জায়গায় রাখারই প্রস্তাব নিশ্চয়ই তারেক রহমান সাহেব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকেই আমি প্রস্তাবনা করছি। প্রিয় দর্শক, এই নিয়ে এখন চলছে দুমরুজাল রাজনীতির মাঠে। মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের আলোচনা চলছে। এর মাঝে কয়েকটি মিডিয়ার হেডলাইন যদি আপনাদেরকে আমি পড়ে শোনাই, তখন আপনারাও নিজেরা উপলব্ধি করতে পারবেন যে শুধু জনতা নয়, একেবারে মিডিয়া জগতে এই নিয়ে কি আলোচনা করছে। একজনে বলছে 1 ঘন্টা 15 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক কেটে গেল সব আদার, সব ধরনের সমস্যা 1 ঘন্টা 15 মিনিটের রুদ্ধদ্বার বৈঠকটির ভিতরে সমাধান হয়েছে। আরেকজন লিখেছেন ছাত্র দলের পদ পেলেন ডক্টর ইউনূস, ছাত্র দলের পদ পেয়েছে ডক্টর ইউনূস। আরেকজন এটা মস্কারি করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র দলের এই পদ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এইভাবে করে আমরা যদি তাকাই, এখানে আরেকটি হেডলাইন দেখতে পাচ্ছি যে তারেক ইউনূস বৈঠক সফল, রমজানের আগেই নির্বাচন। আবার আরেকটি হেডলাইন করেছেন নিরপেক্ষতা অক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা, নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা। এই নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা বিএনপিতে যোগদান করে ফেলেছেন, বিএনপির এখন মেম্বার হয়ে গিয়েছেন, বিএনপির প্রেসিডেন্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, এইভাবে একটু টানাটানি লাগবে উনাকে নিয়ে। গতকালের আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা শুনেন সেখানে পেয়ে যাবেন আমি কি বলেছি যে আগামী 3 দিন এবং 5 দিন আপনারা দেখতে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রত্যেকটা টেবিল টকে আলোচনা, চার দোকান থেকে শুরু করে টেলিভিশনের টক শো, পত্র পত্রিকার ভিতরে হেডলাইন কি পাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিতে যোগদান করেছে, বিএনপি প্রেসিডেন্ট করবে, বিএনপি আন্তর্জাতিক দূত বানাবে, এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ততম সময় কাটাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আর আমার প্রশ্ন ছিল, গত ভিডিওতে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস যে রুদ্ধদ্বার বৈঠকটি 1 ঘন্টা 15 মিনিট করেছেন, এই 1 ঘন্টা 15 মিনিট আল্লাহর ফেরেশতা ছাড়া কেউ ছিল না। আর জনাব তারেক রহমানও সাংবাদিক সম্মেলন করেন নাই, জনাব তারেক রহমানও স্থায়ী কমিটির সাথেও কোনো মিটিং করেন নাই। জনাব তারেক রহমান এই বৈঠকটি করেছেন উনার মায়ের পরামর্শে। আরো শোনা যাচ্ছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি উনার মা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেন জনাব তারেক রহমানের একটি সুন্দর বৈঠক হয় লন্ডনে, এবং এই বৈঠকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান যৌক্তিক তুলে ধরেছেন যে বাংলাদেশকে ভারত মুক্ত রাখতে হলে, বাংলাদেশকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতপন্থীদের কাছ থেকে রক্ষা করে গণতন্ত্র যদি কন্টিনিউ করতে হয়, তাহলে জামাতও রাজনীতি করা লাগবে, বিএনপিকেও রাজনীতি করা লাগবে। মিনিমাম 2টি দল সংসদে, একটি সরকারি দল, একটি বিরোধী দল থাকবে। তাই আমরা যেহেতু কাছাকাছি 2টি দল আছি এবং 2টি দলই ভারত বিরোধী হিসাবে পরিচিত, তাই আমাদের উচিত সবচাইতে
কম, যাতে করে আমাদের ভিতরে একে অপরের সাথে সমস্যা তৈরি করতে পারি, আমরা যাতে করে একে অপরের কাছে সুর মিলিয়ে কথা বলতে পারি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে যাতে করে ভারত সহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দূষরদেরকে শায়েস্তা করতে পারি। সেই শায়েস্তা করার জন্য অন্তত বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের স্বার্থে। সেই কথা থেকে এখন আলোচনা হচ্ছে কি যে জামাত বেজার বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর, কেন তারেক রহমানের সাথে সোয়া 1 ঘন্টার বৈঠক করলেন রুদ্ধদ্বার। আর জামাতের আমিরের, আমি যদি প্রশ্ন রাখি, জামাতের আমিরের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন কোনো সাংবাদিক জানতেন না, বৈঠকের পরে জানতে পারলেন সাংবাদিকরা যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেশালি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে 1 ঘন্টা ওনার বাসভবনে রুদ্ধদ্বার বৈঠক করেছে। তাহলে তখন কি আলাপটা হয়েছিল? আমাদের একটি কালচার আছে যে পুরাতনটাকে আমরা ভুলে গিয়ে নতুনটাকে নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি। যখন দেশের ভিতরে একটি অশান্তি যাচ্ছিলেন এবং অশান্তিটাও তৈরি হয়েছিলেন বিএনপির সেই ইশরাককে মেয়র করা নিয়ে, ঢাকা দক্ষিণ সিটির মেয়র থেকে আস্তে আস্তে এটা 1 দফা আন্দোলনের দিকে বিএনপি যাচ্ছিলেন। ডিসেম্বরে নির্বাচন চাই, ডিসেম্বরে দিতে হবে। জনাব তারেক রহমানও সেই কথাটা যুবকদের একটি অনুষ্ঠানে ঢাকার পল্টনে বিশাল সমাবেশে উনিও সেইভাবে সত্য করে ডিসেম্বরে নির্বাচন চাই বলেছিলেন। কিন্তু সেই জায়গা থেকে জনাব তারেক রহমান বিনয়ের সাথে কি সুন্দরভাবে ফিরত আসলেন। এখন তারেক রহমান বলছেন রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বেশি ভালো হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলেছেন, যদি সব ধরনের বিচার সংস্কার সবকিছু শেষ হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওই জুনের 30 থেকে এপ্রিলের যে প্রথম সপ্তাহ এসেছেন সেই কথাটা থেকে কিন্তু উনি উইথড্র করেন নাই, বরঞ্চ উনি বলছেন যতটা সম্ভব আমরা যদি বিচার এবং সংস্কার, সংবিধান পরিবর্তন, জুলাই ঘোষণাপত্র সবগুলা যদি আমরা সুন্দরভাবে দিতে পারি তাহলে নির্বাচন আগেই আসতে তো কোনো সমস্যা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা বসার পর থেকেই বলছিলেন যে আমরা এখানে এসেছি চিরস্থায়ীর জন্য নয়, আমরা এখানে এসেছি যেই টার্গেটটা নিয়ে, যেই ম্যান্ডেটটা নিয়ে। প্রফেসর ইউনূসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে 30, 30 পৃথিবী, যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন, উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না, কোনো বায়ু দূষণ থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না, কোনো গরিব মানুষ থাকবে না, এরকম একটা পৃথিবী উনি দেখেন। এরকম 30 ওয়ার্ল্ড উনি কল্পনা করেছেন। আওয়ামী আমলের যে ঋণ দেশি এবং বিদেশি $200 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে গত 10 মাসে তারা $12.5-13 বিলিয়ন ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছে এবং জ্বালানি খাতের ঋণ তারা প্রায় পুরোটা পরিশোধ করে দিয়েছে ইতিমধ্যে। গত বছরের আগস্টে যখন 16 বছরের স্বৈরাচার পালিয়ে গেছে, 2টা বড় ধরনের আশঙ্কা দেশে বিদেশে করা হয়েছিল। তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লেগে যেতে পারে, কারণ দেশের অর্থনীতিকে একদম ভেঙে ব্রোকেন স্টেট যেটাকে বলে আর কি, ভেঙে টুকরো করে দিয়ে গেছে। আপনারা দেখেছেন যে শ্বেতপত্র কমিটি পরিষ্কার করে বলেছে যে কিভাবে প্রতি বছর $16 থেকে $20 বিলিয়ন করে পাচার হয়েছে। একটা পরিবার মানে $25-30 বিলিয়ন বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। তো এই আশঙ্কার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে কোনো দুর্ভিক্ষ হয়নি। দ্বিতীয় যে আশঙ্কা করা হয়েছিল সেটা হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ লাশ পড়বে, বিরোধী দলের নেতাকর্মীরা এই খুন খারাপিতে মেতে উঠবেন এবং যেটা আওয়ামী লীগ বারবার আশঙ্কা করেছিল যে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে, সেটাও হয় নাই। তো সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিয়েছে সেখানে তারা কিন্তু কিছু যৌক্তিক দার্শনিক কিছু বাস্তবতা তুলে ধরেছে, যে এটা শুধু প্রবৃদ্ধি অর্জনের বাজেট না। এই বাজেটের কেন্দ্রে হচ্ছে মানুষ, মানুষের অধিকার এবং গণতন্ত্রের যে পুনর্যাত্রার একটা স্বপ্ন আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল 24-এর গণঅভ্যুত্থানে, সেই আকাঙ্ক্ষা যেন ফুটে ওঠে। এবং সেই নিরিখে আমরা এটাও বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে দেশে কোনো নির্বাচিত সরকার এবং সংসদ নাই, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে কথা বলেন, পরামর্শ করেন। সেই বাস্তবতা আমরা দেখেছি এবং ওনাদেরকে প্রশংসাও করেছি। কিন্তু বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা রাজনৈতিক ক্যালেন্ডারে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেখানে তারা কোনো অংশীজনের সাথে এই বিষয়ে পরামর্শ করেন নাই। আপনারা দেখে থাকবেন, যারা মনে রাখবার কথা, যে বিভিন্ন সময় বাজেটের আগে দেশের বিভিন্ন অংশীজনের সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আলোচনা পর্যালোচনা করা হয় এবং ডায়ালগের আয়োজন করা হয়। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনবিআর এর চেয়ারম্যান সহ রাজনৈতিক দলগুলোর সাথে একটা সভা করবেন, পরামর্শ করবেন এবং পরামর্শের ভিত্তিতে একটা বাজেট প্রস্তাব করবেন। কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী ডিসেম্বর থেকে শুরু করে যে কোনো সময় বাংলাদেশে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব এবং দায় কিন্তু একটা নির্বাচিত সরকারের উপরেও পড়বে। অতএব নির্বাচিত সরকার যে বাজেটটা করে নাই
দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে, জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সরকারকে নিতে হবে। অতএব সেই জায়গাতে ফরেন সার্ভিস একাডেমিতে যে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয়, যমুনাতে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হচ্ছে, সেই রকম মডেলে এই বাজেট নিয়ে কথা বলার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমরা মনে করি যেটা এখনো খুব বেশি বিলম্ব হয়ে যায়নি, মাত্র প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঈদের ছুটির পরে আপনার ইমিডিয়েটলি আমরা আহ্বান করব সরকারকে যে অংশীজনদের সাথে আপনারা বসবার ব্যবস্থা করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর এর চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা আছেন, এবং এই ক্যাবিনেটেই ন্যূনতম 4 জন প্রফেশনাল অর্থনীতিবিদ আছেন, একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে। তো আমরা বোধ করি তাদের সামনে বাজেট নিয়ে সিরিয়াসলি আলোচনা হওয়া দরকার। হলে যেটা হবে, এই বাজেটকে জাতীয় বাজেট বলা যাবে সংসদ নির্বাচিত সরকার না থাকবার পরেও। অতএব এই ঘাটতিটা পূরণ করা আমরা জরুরি বলে মনে করছি। বাজেটে আর একটা সবসময় বড় বিষয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাজেটে সবসময় কত টাকা আয় হবে, কত টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট আসতেছে, এডিপির সাইজ কত। নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি এপ্রিলে রয়ে গেল, এরকম একটা বিতর্ক আমি আসলে দেখছি। কিছু গুরুত্বপূর্ণ মানুষজনই আলাপ তুলছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে সেটা পড়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপিকে বোকা বানানো হয়েছে, নির্বাচন আদতে ফেব্রুয়ারিতে আসেনি, ওটা এপ্রিলেই রয়ে গেছে, বা নির্বাচন আরও পিছিয়ে যায় কিনা সেই আশঙ্কা রয়েই গেছে। নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে, এটা ফেব্রুয়ারি, এপ্রিল, এটা জুন বা আরও পেছাতে পারে, নানান রকম চক্রান্ত আছে, চেষ্টা হতে পারে অ্যাটলিস্ট। কিন্তু প্রধান উপদেষ্টার স্টেটমেন্টকে ভিত্তি করে বিএনপি বোকা বনে গেছে, বিএনপিকে ব্লাফ দেওয়া হয়েছে, ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনের কথা বলা হয়নি, এটা কতটুকু সঠিক আমি একটু পড়ি যে জায়গাটা নিয়ে অনেকে ডিল করে এটাকে কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন। আমি ধারণা করি যে এই সন্দেহগুলো থাকলে সেগুলো বাইরে আসাই উচিত, আবার এগুলো একটু কথা বলে রাখা দরকার, সেই জন্য এই ভিডিওটা। যে বাক্যটার মধ্যে নির্বাচনের কথা আছে ওই স্টেটমেন্টে, সেখানে লেখা আছে এরকম: সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। তার মানে সবাই যেটা বলছেন, যারা এটাকে অনিশ্চিত বলছে, যে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে একটা শর্ত, পরেও শর্ত আছে ওখানে বলছে, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তার মানে 3টা শর্ত কেউ কেউ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সকল প্রস্তুতি, সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি। এই সব কিছু হলে তারপর রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে। তার মানে সবাই পরের কথাটা এইরকম যে সরকার একটা পর্যায়ে বলবে যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয় নাই, বা বলবে সংস্কার এবং বিচারের শর্ত পরিপূর্ণ হয় নাই, তাই আমরা এগুলো এখন নির্বাচন করতে পারছি না। এবং আগে স্টেটমেন্টকে দেখিয়ে বলবে, আমরা তো বলেছিলাম দিস আর দ্য কন্ডিশনস, আমরা সামহাউ কন্ডিশন ফুলফিল করতে পারি নাই, তাই আজকে এই অবস্থা হয়েছে। এবং কি খানিক ক্ষেত্রে বিএনপির উপরও দোষ দিয়ে দেবে, আপনাদের কারণে সংস্কারের, আপনাদের নানান রকম বাধার কারণে, আপনাদের ঐক্যমত্যের অভাবের কারণে সংস্কার ঠিকমতো হয় নাই, তাই আমাদের দেরি হয়ে গেছে, এসব বলে একটা পরিস্থিতি তৈরি করা হবে বলে আলাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা সঠিক। আমরা যদি টেক্সচুয়ালি জিনিসটা পড়ি, এটা ভুল না, যেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যেতেও পারে, এটা খুব ভুল হবে বা খুব অন্যায় হবে তা বলছি না। এখন আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে এই শর্তগুলো কেন আসলো। আমরা এইভাবে যদি প্রাথমিকভাবে বলি, একটা দেশের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করে ফেলেছেন, এপ্রিলের ফার্স্ট হাফ, সেই জায়গা থেকে তিনি যখন সরে আসেন, আমি আলোচনা হলো এবং আমি ফেব্রুয়ারি করে ফেললাম, এটা ইজি। কারণ সরকার যখন, প্রধান উপদেষ্টা যখন এপ্রিলের কথা বলেন, তার মানে তিনি সব না বললেও সেখানেও কিন্তু এই আলাপগুলো এনেছেন, সংস্কার বিচার এগুলো করবেন। তো সেই শর্তের কারণে তিনি এপ্রিলে নির্বাচন নিচ্ছেন বলে বলছেন, তাই উনি এখন হঠাৎ করে ফেব্রুয়ারিতে করে ফেলবো, কি তার পক্ষে বলা সম্ভব? নাকি তার আগেরটাই একটা কন্টিনিউয়েশন রাখা দরকার, যে আমরা ওগুলো যদি সিগনিফিক্যান্ট হয়, খুব স্বাভাবিক সেটাই থাকার কথা। আরেকটা জিনিস আমরা একটু এভাবে যদি বলি, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে অন্তত প্রধান উপদেষ্টা মিস্টার তারেক রহমানের সাথে ক্রুড, মানে একেবারে সরাসরি জেনুইনলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বলেই এসছেন, এটা একমত হয়ে এসছেন। আর কেন বলছি এটা, আমরা খেয়াল করবো এপ্রিলে নির্বাচন বিএনপি কোনোভাবেই অ্যাগ্রি করে না, কোনোভাবেই করে না। তার কারণ তার কাছে আছে, কিন্তু আমি এপ্রিলে আবহাওয়া সংকট, পরীক্ষা, এসব নানান কিছুর পরও বলেছি একটা কথা, এপ্রিলে যদি নির্বাচন হয় বা এনি চান্স যদি নির্বাচনটাকে পিছিয়ে ফেলা যায়, তাহলে জুন টুন না, এই সহসা নির্বাচন হবে না, সেই আবার সেই পরের বছর, মানে এই পরের বছরের 26শে নভেম্বর, ডিসেম্বর, পরের বছরের জানুয়ারি, এসবের দিকে চলে যাবে। সো ইটস এ টাফ সিচুয়েশন। এবং বিএনপি যে এপ্রিলে নির্বাচন একেবারেই নিতে পারছে না, তার প্রমাণ হলো প্রধান উপদেষ্টার ভাষণের পর স্থায়ী কমিটির যে বৈঠক এবং তার যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেখানে খুবই টাফ ভাষা ব্যবহার করেছে। একটা বাক্য তো এরকম ছিল যে প্রধান উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে। মানে এরকম একটা বাক্য যখন কেউ ব্যবহার করে, বুঝতে হবে সেই দলটা, এবং এটা কিন্তু কেউ ইনস্ট্যান্ট কোনো রিয়াকশন দিচ্ছে না, এটা একেবারে লিখিত ফর্মাল স্টেটমেন্ট। তার মানে তারা সরকারকে, জাতিকে, জনগণকে এই বার্তা দিতে চায় বিএনপি এই এপ্রিলের ঘোষণার ব্যাপারে ভীষণ টাফ, তারা এই বার্তা দিতে চেয়েছে। সুতরাং বিএনপি এপ্রিলের নির্বাচন আসলে নেবে না, কোনো রকম সংশয় থাকলেই এটা হতো না। সুতরাং বিএনপি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সন্তুষ্টি প্রকাশ করে, এই স্টেটমেন্ট যৌথভাবে অ্যাগ্রি করে, তার মানে হচ্ছে
ভেতরে ফেব্রুয়ারি, মানে দুজনের ব্যক্তিগত পর্যায়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা ডিসাইডেড। আসলে সংস্কার বিচারে কতটুকু ভিজিবল করা যাবে এটা আসলে সম্ভব। সরকার এতদিন ঠিকঠাক মতো করে নাই, এগুলো এখন করেছে কিছুটা, একদম করেনি তা বলছি না। এই ব্যাপারে মনোযোগী হলে এখনও ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয়, এখনও যথেষ্ট সময় বাকি আছে, 6 মাস সময়। এই 6 মাস সময়ের মধ্যে অনেক সংস্কার, অনেক বিচার ভিজিবল করা ইজ ভেরি মাচ পসিবল। প্রস্তুতিও ইভেন ফেব্রুয়ারি না, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের জন্য নির্বাচন কমিশন নিচ্ছে, এই প্রস্তুতি তারা কথা বলেছে। ইউনূস বিএনপি সম্পর্ক বা সুসম্পর্ক বদলে গেল এক পলকে। লন্ডন সমঝোতা ব্যর্থ হতে শুরু করেছে, ঘটনা ঘটছে। আমি সবার আগে বলেছিলাম লন্ডন বৈঠক ব্যর্থ। বিএনপি প্রথমে কিছুটা চুপচাপ ছিল, তারপরে তারা সেলিব্রেশন শুরু করেছে, লন্ডন বৈঠক সফল, নির্বাচন হয়ে যাচ্ছে। শুধু এটা না, সমঝোতাটা এভাবে দেখিয়েছে, বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা প্রচার করেছে, সরাসরি তারা এভাবে বলে না, তারা যেভাবে প্রচার করেছে, রিয়াক্ট করেছে, তাদের যে এক্সপ্রেশন, তার অর্থ এটাই যে সরকারি দল, বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের সাথে সমঝোতা হয়ে গেছে, ইউনূস সাহেব সেফ এক্সিট নিয়েছে। যার ফলে এই যে বিএনপির যে বক্তব্য যে নির্বাচন হয়ে গেলেও ডক্টর ইউনূসকে দেশের জন্য কাজে লাগাতে চায় বিএনপি, হুমায়ুন কবির, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি বলেছেন না, এর মানে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের মধ্যে সমঝোতা। না, আমি বলেছি না, এই সমঝোতা টিকবে না। আমি বলেছিলাম যে 1 সপ্তাহ 10 দিন দেখবেন যে ইউনূস বিএনপি ফাটাফাটি লেগেছে। কিন্তু আমরা দেখেছি যে বৈঠকের পরের দিন বিএনপির যে নেতারা ইউনূসকে প্রতিনিয়ত গালাগালি করতেন, বরং এটা তাদের অ্যাসাইনমেন্ট ছিল, তারা এখন ইউনূসকে অসম্ভব সম্মান দিয়ে কথা বলছেন। যেমন রুহুল কবির রিজভী বলছেন যে অত্যন্ত সম্মানিত ব্যক্তি প্রফেসর ইউনূস, তার বক্তব্যের মধ্যে বলেছেন এখন অত্যন্ত সম্মানিত। কিছুদিন আগে ইউনূসকে গালাগালি করেছেন নানান ভাষায়। আবার শামসুজ্জামান দুদু, তার কাজেই তো অশ্লীল কথাবার্তা বলা, সেই শামসুজ্জামান দুদুও বিএনপিকে প্রফেসর ইউনূসকে এখন যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন। এই বৈঠক নাকি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নানান কথাবার্তা বলেছেন। আমি এগুলো ব্যাখ্যাও বলেছিলাম যে এটাও ফর দি টাইম বিং, যে কোনো সময় সম্পর্ক টার্ন নিবে, আবার ইউনূসকে গালাগালি করবে, এটা অনিবার্য। কারণ লন্ডন সমঝোতা টিকবে না, কারণ অবাস্তব। বাংলাদেশে নির্বাচন বা বাংলাদেশে কোনো সমঝোতা হতে হলে এটা হতে হবে কনসেনসাস কমিশন, এবং সেটা হতে হবে সর্বদলীয়, সেটা হতে হবে জাতীয় ঐক্যমত। কোনো এক ব্যক্তির সাথে লন্ডনে ঐক্যমত হলো আর সেই অনুযায়ী দেশ চলবে, সেই অনুযায়ী দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এটা হতে পারে না, এটা কোনো যুক্তিই নেই। তো এই জন্য ওই সমঝোতা এটা টিকবে না, এটা স্বাভাবিক। সমঝোতা টিকবে ওইটা যেটা সর্বদলীয় হবে, এবং সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে এখন কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন, এখানে হতে হবে। এবং ঐক্যমত কমিশনের চেয়ারম্যান যেহেতু প্রফেসর ইউনূস নিজেই, সহসভাপতি আলী রিয়াজ, এখানে একটা সর্বদলীয় সিদ্ধান্তের পর ইউনূস, আলী রিয়াজ, বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে যিনি থাকবেন ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমোনাই, নাহিদ, আরো মুজিবুর রহমান মঞ্জু, আরো যারা আছে সবাই মিলে একসাথে ছবি তুলবে, তারপরে বলবে নির্বাচন অমুক সময় জাতীয় ঐক্যমত হয়ে গিয়েছে। ওই সমঝোতা কার্যকর থাকবে, সাস্টেইনেবল হবে। আর বিএনপি যেটাকে বোঝানোর চেষ্টা করছে সমাধান হয়ে গেছে, ওটা টিকবে না। তো বিএনপি যেটা প্রচার করার চেষ্টা করেছিল ইশারা ইঙ্গিতে, যে বর্তমান সরকার আর ভবিষ্যৎ সরকারের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে, সেটা যে আসলে হয়নি। বর্তমান সরকার আর ভবিষ্যৎ সরকারের মধ্যে যে সমঝোতা হয়নি, তাদের মধ্যে যে সংঘাত, সংঘর্ষ, ফাটাফাটি অনিবার্য, শুধু এটা না, আপনি লিখে রাখেন বিএনপির যে চরিত্র, বিএনপি যেভাবে পেশাগতভাবে চাঁদাবাজি করছে, যেভাবে তারা লুটপাট করছে, যেভাবে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, ছাগল চুরি করছে, গরু চুরি করছে, ধর্ষণ করছে, চাঁদাবাজি তো করছেই, 2 গ্রুপে মারামারি করে 125 জনের মতো হতাহতের ঘটনা ঘটিয়েছে, নিহতের ঘটনা ঘটিয়েছে। এই বিএনপিকে সোজা করতে, সুষ্ঠু নির্বাচন করতে হলে বিএনপিকে সোজা করতেই হবে, কারণ এই সন্ত্রাসীদেরকে নিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আর বিএনপিকে সোজা করতে হলে অপারেশন ক্লিন হার্ট টাইপের কিছু একটা দরকার হবে। তো দর্শক, ইউনূসের সাথে সমঝোতা তো হয়নি, বরং বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানেরও দরকার হবে। অলরেডি শেয়ার করে দিবেন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।